জি স্যার। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, তোমরা কি এই পর্যন্ত ওপেন বা কোনো ল্যাবে বা কিছু দেখেছো তোমরা ইলেকট্রনিক্স ল্যাবে? জি স্যার, দেখা হয়েছে। আচ্ছা, তো অপারেশন অ্যাম্প্লিফায়ার হচ্ছে বেসিক্যালি একটা আইসি যেখানে 8টা পিন আছে, এখানে যে পিন ডায়াগ্রাম দেখানো আছে। ঠিক আছে, ওকে, এই 8টা পিনের মধ্যে এই পার্টিকুলার যে কয়েকটা পিন, দ্যাট মিনস পিন নাম্বার 2, 3, 6, 4 এবং 7, এই কয়েকটা পিন খুব ইম্পর্টেন্ট, এগুলি সবসময় ইউজ হয়। আর এ বাদে আরো কিছু পিন আছে, এগুলি সবসময় আমাদের ইউজ হয় না, এবং একটা পিন আছে 8 নাম্বার, যেটা নর্মালি কোনো কানেকশন নেই। ঠিক আছে, ওকে, এরকম ইয়ে কি দেখেছিলে তোমরা? জি স্যার। ওকে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি একটা আইসি, এর নাম অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এর কারণে যে এটাতে ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়। কিরকম? সেই অপারেশন গুলি লিনিয়ার বা নন লিনিয়ার দুই টাইপেরই হতে পারে। ম্যাথমেটিক্যাল অপারেশন কেন বলছি, কারণ এই ডিভাইসটা ইউজ করে তুমি চাইলে অ্যাডিশন, সাবট্রাকশন, দেন তুমি চাইলে মাল্টিপ্লিকেশন, তারপরে তুমি চাইলে বিভিন্ন রকমের অ্যাম্প্লিফায়ার সার্কিট এগুলি বানাতে পারবো। যেহেতু ফার্স্ট আমি যেগুলো এক্সাম্পল বললাম যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এই টাইপের কাজগুলো যেহেতু ম্যাথমেটিক্যাল ইয়ার অপারেশন রিলেটেড, এই জন্য এটাকে আমি অপারেশনাল পার্ট হিসেবে করতে পারি। এবং এই ডিভাইসটাকে ইউজ করে তুমি চাইলে ইন দ্য মিন টাইম অ্যাম্প্লিফিকেশনও করতে পারবা। যেহেতু এই ডিভাইসটা এট এ টাইম ম্যাথমেটিক্যাল বিভিন্ন অপারেশনও করতে পারছে, যেটা লিনিয়ার বা নন লিনিয়ার দুইটাই ভাগেই হতে পারে, এবং ওই সেম জিনিস ইউজ করে তুমি অ্যাম্প্লিফিকেশনও করতে পারো। এই জন্য এই ডিভাইসটার নাম রাখা হয়েছিল যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এটাকে সংক্ষেপে ওপেম বলা হয়। এটা বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড সার্কিট, মানে একটা আইসি যেখানে একটা অনেক কিছু সার্কিটের মানে that means অনেকগুলি কম্পোনেন্টকে নিয়ে একটা প্যাকেজ হিসেবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এইটার বেসিক যে ব্যাকগ্রাউন্ড, মানে কবে কিভাবে তৈরি করা হয়েছে তার একটা শর্ট ব্রিফ এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবা। এই নোটটা আমি যেহেতু দিয়ে দিব, এটা নিয়ে আমি ডিসকাস করছি না, এগুলো জাস্ট জানার জন্য। ওপেম এর অনেকগুলি মডেল আছে, তার মধ্যে আমরা ওপেম এর ইউএ অথবা মাইক্রো A741 যে মডেলটা আছে, এটাই আমাদের এই কোর্সের সিলেবাসে আছে। আমরা এটারই বেসিক কিছু প্রিন্সিপাল অপারেশন টেকনিক বা যে প্রপার্টি গুলি আছে সেগুলি দেখব, এবং এই ওপেমটা ব্যবহার করেই ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল সার্কিটের ডিজাইন এবং সেগুলির কিভাবে কাজ করে বা আমরা কিভাবে তার প্রপার্টি ইউজ করে ডিফারেন্ট টাইপের সার্কিট ডিজাইন করতে পারি, সেগুলি এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি দেখব। ওকে, তো এখানে দেখো, যেটা বললাম যে ফার্স্টের জিনিসগুলো তোমরা এগুলো থিওরিটিক্যাল অনেক কথা আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি, কারণ আমরা অনেকে বই দেখি না, বই অনেক কথা আরো লেখা আছে, বা অ্যাটলিস্ট কিছু জিনিস যেগুলো জানা দরকার আমি কথাবার্তা গুলো তুলে দিয়েছি, আর যেগুলি স্ক্রাইব এক্সপ্লেন করা দরকার সেগুলো আমি এখানে বলে দিব। আচ্ছা, ওপেম এর এটা হচ্ছে বেসিক্যালি সিম্বল, দেখা যাচ্ছে স্ক্রিনে? এখানে সিম্বল দেখতে পাচ্ছি যে আমরা এখানে 5টা টার্মিনাল, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম যে ওপেম 5টা টার্মিনাল আছে। তার মধ্যে এই সিম্বলটা এরকম ট্রায়াঙ্গুলার আকৃতি হওয়ার কারণ হচ্ছে যে ওপেম এর হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে এট এ টাইম দুইটা ইনপুট দেওয়া যায়। এই বাম পাশে যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে তার ইনপুট। দুইটা ইনপুট আবার তুমি যখন ওপেমে অ্যাপ্লাই করবা সেটা দুইটা ভাবে কাজ করে। যদি আমি 2 নাম্বার পিনে কিছু অ্যাপ্লাই করি তাহলে সেটা ইনপুটটাকে সে ইনভার্ট হিসেবে নেয়, এর জন্য এটাকে ইনভার্টিং ইনপুট বলা হয়। এবং সিমিলার ভাবে সেম ইনপুট যে 2 এ না দিয়ে তুমি 3 নাম্বারে দিতা, তাহলে এটা ওপেম ইনভার্ট হিসেবে না নিয়ে দ্যাট মিনস যেভাবে যে ফেসে বা যে সাইনে সে অ্যাপ্লাই করবে সেম সাইনই থাকবে, এটাকে তখন বলা হয় নন ইনভার্টিং ইনপুট। তো ওপেম এট এ টাইম তুমি এখন দুইটা ইনপুট দিয়ে কাজ করতে পারো, এই জন্য এই শেপটা হচ্ছে এরকম, এই পাশে ফ্ল্যাট, আর যেহেতু দুইটা ইনপুট থেকে একটা আউটপুট আসছে এই জন্য এই সিম্বলটা অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের মতো করা হয়েছে।
ঠিক আছে? তো ওপেমে তুমি দুইটা ইনপুট দিতে পারবে, সেটা হচ্ছে 2 এবং 3 নাম্বার পিনে, আর 6 নাম্বার পিন থেকে আমরা আউটপুট পাবো। ওকে, এই যে ওপেমের আমি স্ট্রাকচারে যে ইনপুট আউটপুট দিচ্ছি, আমি এটাকে বলছি একটা আইসি। তা আমরা জানি যে কোনো অ্যাক্টিভ ডিভাইস যেটা অ্যাম্প্লিফিকেশন করা যায় সেটাকে অপারেট করার জন্য কি পাওয়ার দিতে হয় না, বায়াসিং? আমরা বিজিটি থেকে দেখেছিলাম, বা ফেড মসফেট আমরা দেখেছো এরকম? মসফেট জি বা স্যার। বিজেটি এগুলোতে কি আমি যদি সাপ্লাই না দিই অ্যাডিশনাল, এটা কি অপারেট করবে, কাজ করবে? না স্যার। করবে না। আর এটাকে আমি বলছি একটা আইসি, দ্যাট মিনস হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গুলার বক্স, এইটার ভিতরে অনেকগুলি কম্পোনেন্ট আছে। তাই এটাকে অপারেট করার জন্য আমাকে অবশ্যই পাওয়ার সাপ্লাই প্রোভাইড করতে হবে। তো ওপেমের 4 নাম্বার এবং 7 নাম্বার পিনে দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। একটা 4 নাম্বারে তুমি নেগেটিভ সাপ্লাই, এবং 7 নাম্বার তোমাকে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এটা এই আইসি তে অপারেট করার জন্য তোমাকে দিতে হবে, এবং এই পাওয়ারের উপরে বেস করেই সে আউটপুটের ভোল্টেজ কিরকম হবে সেটাও ডিপেন্ড করবে। তো মোটামুটি ওপেম কে ইয়ে করার জন্য এই 5টা পিনই ইউজ হয়। তা আমরা অনেক সময় ড্র করার সময় জানি যেহেতু বায়াসিং তোমার করতেই হবে, তো অনেক সময় দেখা যায় বইতে বা অনেক জায়গায় এই 4 এবং 7 নাম্বার পিনটা সিম্বল আর দেখানো হয় না। দ্যাট মিনস সিম্বলটা যখন ড্র করা হয় শুধুমাত্র এরকমই ড্র করা হয় যে আচ্ছা ঠিক আছে আমি একটা এরকম সিম্বল দিচ্ছি, এখানে প্লাস মাইনাস দিচ্ছি, এই জায়গায় ইনপুট দিচ্ছি। সো এরকম ভাবে ড্র করা হয়। এখানে যে দুইটা পিন আছে এটা অনেক সময় দেওয়া হয় না, বাট দেওয়া না হলেও আমরা বুঝে নিব যে অবশ্যই এটা অপারেট করার জন্য বায়াসিং করা হয়েছে, কারণ তা না হলে এই সার্কিটটা কাজ করবে না। এটা কি বুঝতে পেরেছি? এরকম দেখেছো তোমরা বইতে বা ল্যাব রিপোর্ট, ল্যাব ম্যানুয়াল গুলোতে, যে সবসময় কি এখানে বায়াসিং প্রোভাইড করা ছিল? না স্যার। হ্যাঁ, তার মানে অনেক জায়গায় এটা প্রোভাইড করা হয় না, বাট তার মানে এই না যে এখানে বায়াসিং নাই। স্ট্যান্ডার্ড যেহেতু বায়াসিং দিয়ে করা, আমরা এই জন্য এখানে সবগুলি সার্কিটে বায়াসিং আমাদের দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। ওকে, ওপেন বা এই টাইপের ডিভাইসের জন্য সিম্বলের সাথে তার পিন ডায়াগ্রামটাও আমার জানা দরকার। আমি যখন একটা আইসি নিয়ে কাজ করব, আইসিটা যখন আমি হাতে নিব বা বোর্ডে বসাবো, তখন আমাকে তার স্ট্রাকচার বা পিনটা কিভাবে কাজ করবে সেটা বুঝতে হবে। তা আমি যখন এরকম একটা আইসি দিব, আমরা এরকম আইসি কি দেখেছিলাম? এরকম একটা রেক্টেঙ্গুলার যার আইসিটার জি স্যার। বোথ সাইডে পিন থাকে এরকম। ওপেম এরকম 8 পিনের একটা আইসি, তার এখানে একটা দেখো নচ আছে, এটাকে দিয়ে আমি বুঝতে পারবো যে এই পিনটার কনফিগারেশন মানে কোন জায়গা থেকে আমি পিনের কাউন্ট স্টার্ট করব। আমরা যদি আগের ডায়াগ্রামে যাই, এটা যদি নচ হয়, অথবা অনেক সময় দেখা যায় যে 1 নম্বরের পাশে এখানে আরেকটা ডট সার্কেল থাকে, সেটা থাকলে আমরা বুঝবো যে তার পাশের পিনটা 1 নাম্বার। অথবা যদি নচ হয়, আমরা যদি এই ফেসে ধরি, তাহলে লেফট সাইডে ফার্স্ট পিন নাম্বারটা হবে 1, দেন তুমি নিচে প্রত্যেকটাকে সিরিয়ালি কাউন্ট করে যাবো 1 2 3 4 করে। এটা যত পিনেরই আইসি হোক সিরিয়ালি যাবা, দেন লাস্টে যে নাম্বারে আসবে এর অপোজিট যে পিন আছে ওখান থেকে আমি আবার কন্টিনিউশন স্টার্ট করব। বুঝা যাচ্ছে কি? এইভাবে আমি পিন আইসির পিন গুলি কাউন্ট করে কোন পিনটা কি টাইপের কাজ করছে সেটা বুঝতে পারবো। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এই 1 নাম্বার পিন আর 5 নাম্বার পিন আছে, এই পিনটা লেখা আছে অফসেট নাল। এইটা আমাদের পার্টিকুলার কিছু কাজ, দ্যাট মিনস হচ্ছে ইনপুট বা স্মল সিগন্যাল অ্যাম্প্লিফিকেশনে যদি আমরা চাই যে আউটপুট বা এর থেকে অফসেট থেকে ক্যান্সেল করতে, আমরা নর্মালি দেখেছি না যে বিজিটি সার্কিট গুলিতে ডিসি যাতে ইনপুট থেকে না আসার জন্য ক্যাপাসিটর ইউজ করি, সিমিলার ভাবে এখানেও 1 এবং 5 নাম্বার পিনের মধ্যে আমরা ক্যাপাসিটর ইউজ করে ইনপুট বা আউটপুটের এর থেকে অফসেট দূর করতে পারি। তো এই জন্য এখানে দুটো কনফিগারেশন মানে দেওয়া আছে। তো বেশিরভাগ সার্কিটে আমরা এটা ব্যবহার করি না। তো আমাদের কোর্সে এখানে দেখবা যে 1 আর 5 খুব একটা ব্যবহার হচ্ছে না, বাট পার্টিকুলারলি একটা ল্যাবে যেখানে তোমাদের অসিলেটর অথবা ফিল্টার আছে, এরকম কোন একটা ল্যাব যেটা ইলেকট্রনিক্স এ আছে, সেইটাতে দেখবো যে 1 এবং 5 এর মধ্যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আর 8 নম্বরের পিন আসলে কোনো কানেকশন নাই, এটা একটা যেহেতু এরকম প্যাটার্ন ফলো করে রেক্টেঙ্গুলার শেপ আইসি এবং সিমেট্রিক্যাল পিন থাকবে দুই পাশে, সেজন্য 8 নম্বর পিনটা এখানে থাকে, বাট এটার কোনো ইন্টারনাল কানেকশন থাকে না। ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি একে কাজ করতে চাই তাহলে আমাকে অ্যাটলিস্ট 2 3 6 4 এবং 7 ইউজ করতে হবে, এবং এগুলি কোনোটা কি খুলে রাখা যাবে না, দ্যাট মিনস ফ্লোটিং রাখা যাবে না।
কোনো একটা পিনে যদি আমি কোনো ইনপুট না দিই তো অবশ্যই এটাকে গ্রাউন্ড করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে ওপিএম এর আইসিটার স্ট্রাকচার। এরকম আমরা দেখেছিলাম, তোমরা যদি তোমার ল্যাবে দেখে থাকো। তো এইটারই সিম্বলিক ডায়াগ্রাম ছিল, এটা পিন ডায়াগ্রাম। ওকে, এখানে আরেকটা বড় ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলি আসলে তোমাদের মনে রাখার জন্য না, মানে যাতে সেটা তোমাদের মুখস্থ বুঝতে হবে না, জাস্ট দেখার জন্য যে এইটাকে আমি আইসি বলছি, আইসি যেহেতু ইন্টিগ্রেটেড সার্কিট বলছি, তা এর ভিতরে কি আছে। এটা বেসিক্যালি দেখতে গেলে এর ভিতরে এরকম কিছু মেকানিজম আছে। দেখো এখানে অনেকগুলি বিজিটি আছে, ক্যাপাসিটর, কিছু বেসিক্যালি রেজিস্ট্যান্সও আছে। তো এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। তো আমরা হয়তো ল্যাবে দেখেছো যে একটা মসফেট বা একটা বিজিটি যে সাইজের, ওপেম কিন্তু খুব একটা ভেরিয়েশন না, অনেক বড় ওপেম বিজিটির থেকে। মানে 3-4টা বিজিটি অ্যাড করলে কি এত ওপেমের সমান হবে এরকম না। দেখেছো কি ল্যাবে কখনো কম্পারিজন? ওপেমের সাইজ কি অনেক বড়? না স্যার। না স্যার। আমি হয়তো বা তোমরা এবার ল্যাবে গিয়ে দেখতে পারো, এবার একটা ওপেম কিন্তু খুব একটা বড় না, খুবই ছোট সাইজ। দেখা যাবে ডায়াগোনালি যদি আমি এখানে লেন্থ মেজার করে, সেটা হয়তো বা 1.2 সেন্টিমিটারের মতো হবে, যেটা এই দুই পাশে ডায়াগোনালি মেজার করে। আচ্ছা, কিন্তু দেখো এর ভিতরে অনেকগুলি বিজিটি আছে। তো যেহেতু এই সার্কিটটা এটা ফেব্রিকেশন করার সময় এভাবে ভিতরে ইন্টিগ্রেটেড করা আছে, এই জন্য এটাকে আমরা আইসি বলছি। ঠিক আছে, ওকে। তাই এটার আবার কিছু পার্ট আছে, দ্যাট মিনস ওপেমটা ভিতরে কাজগুলি কয়েকটা ভাগে করে, তাই এগুলি এই ডটেড লাইন দিয়ে দেখানো আছে। এগুলি আমাদের খুব একটা মনে রাখতে হবে না, জাস্ট জানার জন্য বলছি। সেটা হচ্ছে যে এর একটা পার্ট আছে যেটাকে বলা হয় ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে এই পার্টটা, যেখানে আমরা ইনপুট দিব। এটা ইনপুট সাইডে থাকে। দেখো এই যে 3 নাম্বার পিন আর 2 নাম্বার পিন, যদি আমরা মার্ক করি, এই যে 3 নাম্বার পিন আর 2 নাম্বার পিনের হচ্ছে ইনপুট সাইডে আছে। ঠিক আছে, এবং অফসেট গুলিও এই পার্টের মধ্যে আছে। এটাকে বলছি আমরা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার পার্ট, এটা ইনপুট সাইডে থাকে। দেন এর পরের যে স্টেজটা আছে সেটা হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশন বা একটা জিনিস। দেখো এখানে ক্লাস এ অ্যাম্পলিফিকেশন স্টেজ আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গায়। এখানে একটা ভোল্টেজ লেভেল শিফটার আছে এবং আউটপুট স্টেজ আছে, এই দুইটা মিলে হচ্ছে আউটপুট স্টেজ, সেটা হচ্ছে এই জায়গায়। এবং এছাড়াও এখানে কিছু কারেন্ট মিরর বলে অপশন আছে ডিভাইস, সেটা হচ্ছে এগুলি সবগুলি কম্বাইন করলেই আসলে ওপেম এর ইন্টারনাল যে সার্কিট সেটার অপারেশন হিসেবে মানে কাজ করে। দ্যাট মিনস এগুলো সবগুলি মিলে কম্বাইনলি একটা ওপেম এর মতো কাজ করে। ঠিক আছে, কারেন্ট মিটার বলতে কি বোঝায়? কারেন্ট মিরর বলতে বোঝাচ্ছে যে এখানে কারেন্ট গুলিকে, যেহেতু ওপেম ডাইরেক্টলি ইনপুট নেয় না, কারণ ওপেম এর ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, আউটপুটে আবার সিমিলার টাইপের কারেন্ট প্রোভাইড করে, তখন এই সার্কিটটা ওইভাবে ওই মেইন কাজটা করে। ঠিক আছে, মানে সে ইনপুট থেকে এনে কারেন্ট প্রোভাইড না করে, বায়াসিং থেকে নিয়ে কারেন্টটা ফ্লো করে আউটপুট সাইডে, এই জন্য কারেন্ট মিরর বলছে। ঠিক আছে, ওকে। এটা ছিল তার মানে ইন্টারনাল সার্কিটটা দেখতে এরকম। এটা তোমাদের আমি আবার বলছি যে এই জিনিসটা জাস্ট জানার জন্য দিয়েছি, বাট ভিতরে কয়টা ব্লক আছে, কিভাবে কাজ করে সেটা তোমরা জেনে নিবা, কারণ এটা মনে রাখার আসলে কোনো দরকার নেই। এই পর্যন্ত যা যা বললাম এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে যদি আর্কিটেকচার হিসেবে যদি দেখি এবং ব্লক হিসেবে, যেটা আমরা যে একটু আগে বললাম, তাহলে এখানে ওপেম এ বেসিক্যালি 3টা ব্লক আছে যেটা কাজ করে। সেটা হচ্ছে এই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, যেটা অলরেডি আমি একটু আগে বলেছি। দেন হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বা গেইন, যেটা যেখানে ক্লাস এ গেইনের কথা বলছি। এবং ফাইনালি একটা পুশ পুল অ্যাম্পলিফায়ার স্টেজ বলছি, যেটা বেসিক্যালি এই যে ভোল্টেজ লেভেল শিফটার এবং এই আউটপুট স্টেজের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার কি কাজ করে? ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের ফার্স্ট কাজ হচ্ছে যে এখানে যে তুমি ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুইটা ইনপুট আছে, এখানে যে ইনপুট গুলি অ্যাপ্লাই করবা, ইনপুট গুলিকে সে ডিভাইসের ভিতরে নিবে। নেওয়ার পরে এর যে পার্টিকুলার কাজ সেটা হচ্ছে ওপেম এর ইনপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স যেটাই বলে, এটা অনেক হাই, তাহলে এখান থেকে ডাইরেক্টলি সে কারেন্ট ড্র করবে না, না করে ওই ডিফারেন্স গুলির উপর বেস করে সেখানে দেখো এখানে পার্টিকুলার কিছু কাজ করবে, সেটা হচ্ছে হাই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফিকেশন করবে। ঠিক আছে, কমন মোড সিগন্যাল, আপনি দুইটা সিগন্যাল নিলে এর মধ্যে কমন মোড অপারেশনের কাজ করবে।
এখানে যেহেতু ইনপুট থেকে ডাইরেক্টলি ড্র করবে না, সেজন্য এখানে নয়েজের এফেক্ট তো খুব কম আসবে এটা হাই ইনপুট হাই ইনপুট ইম্পিডেন্সের জন্য। এবং এখানে এই পার্টিকুলার কাজ করে এর কাজ হবে পরবর্তী যে সার্কিট, সেই সার্কিটটাকে সে ড্রাইভ করবে, দ্যাট মিনস সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। তার মানে এখান থেকে ইনপুট নিয়ে সে পার্টিকুলার কাজ করে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার স্টেজে সিগন্যাল থেকে ফলো আপ করবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, সেটা এই মাঝখানের ব্লক। আর আগেরটার সাথে মিলালে ওই কালারটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ক্লাস এ অ্যাম্পলিফায়ার, যেটা ওখানে লেখা ছিল। এর কাজ হবে যে এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার যে স্টেজে যে আউটপুট গুলো পারে সেটাকে সে অ্যাম্পলিফিকেশন করবে আরেকবার। অ্যাম্পলিফিকেশন করার পরে এখানে অনেক বেশি গেইন অ্যাড করবে, এবং এখানে ফ্রিকোয়েন্সি রিলেটেড কিছু জিনিস আছে যেখানে সিগন্যালটার স্লোপ কিরকম হবে, দ্যাট মিনস হচ্ছে কত ডিবি স্কেলে সে কাট অফ ওই জিনিসগুলি কন্ট্রোল করতে পারবে, সেটা কন্ট্রোল করবে। এবং ফাইনালি সে এই আউটপুটটা পুশ পুল বা ফাইনালি যেখানে আছে এই জায়গায় পাঠিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ফাইনাল স্টেজ, এবং এটা হচ্ছে আউটপুট স্টেজ। দেন এখানে পাঠালে এর কাজ হবে যে ওপেম যেহেতু ডাইরেক্টলি ইনপুটে ইম্পিডেন্সের কারেন্ট ড্র করবে না, এই আউটপুট থেকে এই অ্যানালাইসিস করে বায়াসিং এর থেকে যে পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট প্রোভাইড করা দরকার আউটপুটের, সেই জিনিসটা সে প্রোভাইড করবে। এবং ওপেম এর বড় একটি প্রপার্টি হচ্ছে আউটপুট ইম্পিডেন্স অনেক লো, সেজন্য এই ইন্টারনাল সার্কিটারিতে কোনো কিছু আর ড্রপ হবে না, পুরোটাই সে আউটপুটে প্রোভাইড করবে, ঠিক আছে। সো আউটপুটে ভ্যালুতে কারেন্ট কত ফ্লো করবে বা ভোল্টেজ কত হবে সেগুলি এই পুশ পুল অ্যাম্পলিফায়ার স্টেজে থেকে প্রোভাইড করা হবে। এগুলি কম্বাইন করলে একটা বেসিক্যালি ওপেম এর কাজ করবে। তো এটা বেসিক্যালি ওপেম এর ইন্টারনাল স্ট্রাকচার। তা এটার কিভাবে কাজ করে এটা তোমরা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা ব্লক ছিল যেটা আগে বলেছিলাম, যেটা এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে এই কারেন্ট মিরর। সেটাও এখানে লেখা আছে, যেখানে কিছু কারেন্ট মিররের কাজে আছে যেটা এখানে দেওয়া হয়নি, এবং ওখানে কিছু ক্যাপাসিটর আছে, সেগুলোর ভ্যালু কিরকম এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এটা তাহলে তোমরা আরো ভালো করে দেখে নিবা, যেহেতু এটা থিওরিটিক্যাল কথা, কোনটা কিভাবে কাজ করছে। ওকে, এখন আসি হচ্ছে ওপেম এর ইকুইভ্যালেন্ট মডেল। যে এতক্ষণ ধরে যে আমরা এত ব্লকের কথা বলছি, এটাতে আমরা জাস্ট ব্লক গুলি সার্কিটের ইন্টারনাল ইয়ে হিসেবে কাজ করছে। যেখানে যদি আমি বিজিটি এরকম দেখি তো অনেকটা দেখতে যেতে হবে, বাট এক্স্যাক্টলি কাজটা এখান থেকে বোঝাতে অনেক কঠিন। সো আমরা এই জিনিসটা বুঝতে পারবো ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। তো ওপেম বেসিক্যালি ইনপুটের ভোল্টেজের ভেরিয়েশনের উপর বেস করে আউটপুটে ভোল্টেজ প্রোভাইড করে। সেজন্য আমরা যদি এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম, যে দুইটা ইনপুটের মধ্যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে বলা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এই ওপেন সার্কিট বা এরকম ওপেম এর পার্টিকুলার শুধু ওপেম এর জন্য। তো তোমরা এখানে যে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে তাদের ডিফারেন্সিয়াল যে ভোল্টেজ, দ্যাট মিনস হচ্ছে দুইটা ইনপুটের ভোল্টেজের যে পার্থক্য হবে সেটা যদি Vx হয়, সেই ভোল্টেজটা যদি এর ইনপুট রেজিস্ট্যান্সের অ্যাক্রস হয় সেটা হচ্ছে আর আই ইন। যদি বলি আর ইন হচ্ছে ওপেম এর ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটার ভ্যালু অনেক বেশি থিওরিটিক্যালি, এটা আমরা একটু পরে দেখবো এখানে প্রপার্টিতে। তাহলে আমরা জানি এর ভোল্টেজ যদি অনেক বেশি হয়, তাহলে রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয়, তাহলে এটা অলমোস্ট ওপেন সার্কিটের মতো কাজ করবে। যদি ওপেন সার্কিটের মতো হয়, তাহলে এখানে যে ভোল্টেজটা দিব ডাইরেক্টলি আমি এই জায়গায় দুইটা ভোল্টেজের পার্থক্য পাবো। সেই ভ্যালুটা যদি Vx হয়, ঠিক আছে, তাহলে এর আউটপুট সাইডে এখানে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, যেটা AOL, দ্যাট মিনস হচ্ছে এটা একটা ওপেন লুপ গেইন বলা হয়। এ হচ্ছে গেইন আর OL মিনস হচ্ছে ওপেন লুপ। এই ওপেন লুপ গেইনের সাথে এই ইনপুট ভোল্টেজের যে পার্থক্য, সেটার গুণফল হিসেবে এখানে ভোল্টেজ সোর্স একটা ভোল্টেজ প্রোভাইড করবে, এবং সেটা একটা আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে হয়ে আউটপুটে যাবে। আর ওপেম এর আউটপুট রেজিস্ট্যান্স থিওরিটিক্যালি হচ্ছে অনেক কম, ঠিক আছে। যেহেতু অনেক কম এবং টেন্স টু জিরোর কাছাকাছি, সেজন্য এখানে আর কোনো ড্রপ হবে না, পুরাটা ভ্যালুই আউটপুটে সে প্রোভাইড করতে পারবে। এটা হচ্ছে ওপেম এর ওয়ার্কিং এর জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট। এটার উপরে বেস করেই আমরা পরবর্তী প্রত্যেকটা সার্কিট সলভ করব। এটা কি বুঝতে পেরেছি? স্যার ওপেন লুপ গেইনটা আরেকবার একটু বোঝায় দেন। ওপেন লুপ গেইন হচ্ছে যে ওপেম কে কিছু দুইটা মোডে কাজ করা যায়। যেহেতু দুইটা ইনপুট আছে একটা আউটপুট আছে, এরকম
ওপেন লুপ হচ্ছে যে যেখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে যখন কোনো কানেকশন থাকবে না, তো ওপেম একটা ফিক্সড গেইন প্রোভাইড করে। ঠিক আছে, দ্যাট মিনস তুমি যে ইনপুট দিবা সে এই গেইনটাতে সবসময় আউটপুটে তোমাকে মাল্টিপ্লিকেশন করে দিবে, সেটাকে বলা হয় হচ্ছে ওপেন লুপ গেইন। তো ওপেমের গেইন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ওপেন লুপ গেইন যেটা ভ্যালুটা ফিক্সড, আরেকটা গেইন হচ্ছে ক্লোজ লুপ গেইন। এই ভ্যালুটা হচ্ছে কন্ট্রোল করা যায়, এটা আমাদের যত দরকার ওই ভ্যালু হিসেবে ডিজাইন করতে পারি। ক্লোজ লুপ গেইন তখনই হবে যখন আউটপুট এবং ইনপুটের মধ্যে কোনো ফিডব্যাক কানেকশন থাকবে। বুঝতে পেরেছি আপনি প্রাইমারি ধারণাটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তবে এই গেইনটা কিন্তু ফিক্সড, এটার ভ্যালুটা ডিফাইন করা, তুমি যদি ইনপুটের যে পার্থক্য দিবা সে সবসময় এই ফিক্সড ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে আউটপুটে দিবে। আমরা এটার ভ্যালু থিওরিটিক্যালি জানি ওপেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে অলমোস্ট 2 লাখস এর মতো। ঠিক আছে, তাহলে ওপেমের ইনপুট ওপেন লুপ ওপেন লুপ গেইনের ভ্যালুটা 2 লাখস। দ্যাট মিনস তুমি যদি ইনপুটের যে ভোল্টেজ দিক পার্থক্য হবে সে আউটপুটে ইনিশিয়ালি এই 2 লাখস টাইম বাড়িয়ে তোমাকে আউটপুটে প্রোভাইড করবে। তারপরে তুমি যদি খুবই একটা স্মল সিগন্যাল এখানে দাও, তা সে ওটাকে অনেক বড় একটা ভ্যালুতে মাল্টিপ্লিকেশন করে তোমাকে আউটপুটে দিবে। বুঝতে পেরেছি কি? এই ভ্যালুটা ওপেমের জন্য ফিক্স, যে মডেল নিবে ওই মডেলের প্রত্যেকটা যদি ডিফারেন্ট ওপেম নাও তারও জন্য হয়তো এরকম ওপেন লুপ গেইন ফিক্স থাকে। আর ক্লোজ লুপ গেইন হচ্ছে আরেকটা ভ্যালু যেটা তুমি আসলে ডিজাইন করে তার ভ্যালুটা চেঞ্জ করতে পারবা, বাট এর ভ্যালুটা থিওরিটিক্যালি ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি আসলে এই ওপেন লুপ গেইনের থেকে বেশি হবে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা বেসিক্যালি এর ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখন আসি হচ্ছে ওপেম এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি দেখবো। তবে ওপেম এর প্রপার্টি দেখার আগে, ওপেম এর প্রপার্টি গুলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইডিয়াল ওপেম এর জন্যই বলা হয় ইনিশিয়ালি, যেহেতু যখন ডিজাইন করা হয়েছে। আমরা ফার্স্টে আইডিয়াল ওপেম এর প্রপার্টি গুলি কেমন হওয়া উচিত ছিল সেটা দেখবো, দেন আমরা প্র্যাকটিক্যাল ওপেম এ কি পাই সেটাও দেখবো কম্পারিজন দেখার জন্য। ওকে, তা ফার্স্টে যদি আমরা আইডিয়াল ওপেম এর জন্য দেখি, তা ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে আইডিয়াল ওপেম এর জন্য এই যে আমি বলেছিলাম যে ওপেন লুপ গেম সেটা ইনফিনিটি হবে। তার মানে থিওরিটিক্যালি বলা হচ্ছে যে ওপেম এর জন্য এই ওপেন লুপ গেইনের ভ্যালুটা ইনফিনিটি। বাট ইনফিনিটি বলে তো আসলে কিছু নেই, বাট আমরা যেহেতু বলছি যে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে আমরা এটা আইডিয়াল ওপেম এর জন্য দেখছি, তো আইডিয়াল ওপেম এর জন্য ভ্যালু গুলি এভাবেই ছিল। ঠিক আছে, তার মানে গেইন অনেক বেশি হবে, তুমি যাই ইনপুটে দিবে অনেক বেশি মাল্টিপ্লিকেশন করে আউটপুটে প্রোভাইড করতে পারবে। ইনপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্সও হবে ইনফিনিটি। ঠিক আছে, আউটপুট ইম্পিডেন্স এটা হবে 0। তার মানে ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি হলে কি হয় আমরা জানি যে যেহেতু এটা ভোল্টেজ রিলেটেড, তো ইনপুট রেজিস্ট্যান্স যত বেশি হবে পুরোটা ভোল্টেজ সে ড্র করবে না, নাকি তোমার সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ওয়্যার এগুলোর মধ্যে ড্রপ হবে? আমরা এটা বলেছিলাম না এর সময় যে কোন একটা ডিভাইসের যদি ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি হয় তা পুরোটাই সে ড্র করে। জি স্যার। সেম জিনিসটা এখানেও বলা হচ্ছে যে ইনপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয়, তাহলে তুমি যদি এখানে সোর্স অ্যাপ্লাই করো, সোর্সের যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি অনেক বড় হয় তাও দেখা যাবে। ধরলাম এখানে একটা আমি 100K ইন্টারনাল রেজিস্ট্যান্স দিলাম আর এটা ওপেমে অ্যাপ্লাই করলাম এভাবে। ঠিক আছে, যেহেতু এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি ইনফিনিটি, তাহলে এখানকার ভোল্টেজ পুরোটা কোথায় ড্রপ হবে? এখানে কি ড্রপ হবে কিছু, নাকি পুরোটাই এই জায়গায় পাবো? কি মনে হয়? আচ্ছা, যারা এই জিনিসটা নিয়ে কনফিউশন আছে তারা বলে, আমরা জানি ইনফিনিটি মানে কি, শর্ট সার্কিট না ওপেন? ওপেন। এটা হচ্ছে তাহলে ইনফিনিটি যেটা হচ্ছে এটা হচ্ছে ওপেন। আমরা জানি যদি এটা ওপেন হয়, এখানে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সোর্স অনেক বড় হয়, দেখো আমি কিন্তু 100K দিয়েছি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এখান থেকে কি কোনো কারেন্ট ফ্লো করবে? না। ওপেনে কি কারেন্ট ফ্লো করে? না স্যার। কারেন্ট ফ্লো করলেই এই জায়গায় কিন্তু ড্রপ পসিবল ছিল। যেহেতু কারেন্ট ফ্লো করছে না, তাহলে কি এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপ হবে রেজিস্ট্যান্সের মধ্যে? না। এই জন্যই বলা হচ্ছে যে ইনপুট ইম্পিডেন্স যদি অনেক বেশি, যেহেতু সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ওয়্যার এখানে যদি আরো রেজিস্ট্যান্স থাকে সেখানে কোনো ড্রপ হবে না, কারণ এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমি কি বলতে পারবো, ভিএক্স এর ভ্যালু ইনপুট ভোল্টেজের সমান বলতে পারবো না? জি স্যার। বুঝতে পেরেছি? ওকে,
তো এটা হলো ইনপুট সিমিলার ভাবে আউটপুট রেজিস্ট্যান্স এখানে বলা হচ্ছে 0, তার মানে আউটপুটে থেকে যখন তুমি লোডে কোনো অ্যাপ্লাই করবা ইন্টারনাল সার্কিটের ভিতরে কোথাও কোনো ড্রপ হবে না। এর আরো অনেকগুলো প্রপার্টি আছে, যেমন ইনপুট অফসেটের ভ্যালু বলা হচ্ছে 0 ন্যানো, মানে ইনপুটে কোনো অফসেট কারেন্ট থাকবে না, ইনপুটে অফসেট ভোল্টেজ থাকবে না। আউটপুটের একটা ভোল্টেজ রেঞ্জ বলা হচ্ছে, সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আউটপুট কারেন্টেও তুমি অনেক বেশি কারেন্ট ফ্লো করতে পারো, কোনো লিমিটেশন নাই, বাট কোনো এগুলো আইডিয়াল যেহেতু এই জন্য বলছি। ব্যান্ডউইথ বলা হচ্ছে ইনফিনিটি, তার মানে এই ডিভাইসটা যেহেতু ওপেম এ ব্যান্ডউইথ, ওপেম হচ্ছে অনেকটা হচ্ছে ইয়ার মতো, লো পাস ফিল্টারের মতো, রেসপন্স কার্ভ হচ্ছে এরকম। ব্যান্ডউইথ ইনফিনিটি বলতে বোঝা যাচ্ছে যে ইনফিনিটি পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জে, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে সে কাজ করতে পারবে, ঠিক আছে। বাট এটাও প্র্যাকটিক্যালি ফিজিবল না, যেটা আমরা আইডিয়াল প্রপার্টি দেখছি সেটা সব বলে দিচ্ছি। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট বলে একটা জিনিস আছে, এটা তোমরা মেবি লাস্ট কিছু ল্যাবে দেখেছিলা, সিমুলেশন ল্যাবে দেখেছো এটা? স্যার ইনফিনিট আউটপুট স্যার। কারেন্ট একটু বলা যাবে? ইনফিনিট আউটপুট কারেন্ট বলছে যে তুমি যদি লোডে অ্যাপ্লাই করো, এ কারেন্ট কোনো লিমিটেশন নেই, এ যত কারেন্ট দেওয়ার কথা যদি অনেক বেশি হয় সেটা দিতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছি এবার? জি স্যার। মানে লোড যদি অনেক বেশি কারেন্ট ড্র করে সে ওটা দিতে পারবে, বাট প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক্সিমাম কারেন্ট লিমিট থাকে না, যে এত বেশি হলে আর কারেন্ট দিতে পারবে না। সেটা বলা হচ্ছে যেটা ইনফিনিটি ধরা হয়েছে যখন এটা আইডিয়াল কেসের জন্য চিন্তা করা হয়, ঠিক আছে। তোমরা কি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট দেখেছো? সিমুলেশন ল্যাবে মেবি একটা ল্যাবে আছে তোমাদের, নেক্সট ল্যাব বা হয়ে গেছে এরকম কিছু, হয়েছে কি এটা? ইলেকট্রনিক্স এর পার্ট ছিল যেখানে ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে হয়। আর এখানে ব্যান্ডউইথও বের করতে হয়, গেইনও বের করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়। স্যার এটা সিমুলেশনে হয় নাই। সিমুলেশন স্যার কালকে হবে স্যার। কালকে হবে, আচ্ছা ঠিক আছে, ওকে। বাট এই সেম টাইপের জিনিসের একটা ইয়ে ছিল, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসেরই একটা গেইন এবং ব্যান্ডউইথ এর গুণফলের একটা প্যারামিটারস আছে, একে বলা হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এর কাজটা কি? এর কাজ হচ্ছে যে এই ভ্যালুটা প্রত্যেকটা ডিভাইসের জন্য, মানে তুমি যে ডিভাইসটা নিবে তার জন্য কনস্ট্যান্ট বলতে পারো, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট না, ওই ডিভাইসটার জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু। সাপোজ যদি বললাম যে এই ভ্যালুটার জন্য কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে সাপোজ 10⁶ ধরো, ঠিক আছে, মানে 1 মিলিয়ন, তাহলে এই ভ্যালুটা ফিক্সড। তার মানে তুমি গেইন যদি বাড়াও তাহলে ব্যান্ডউইথ কমে যাবে, ব্যান্ডউইথ যদি আবার বাড়ায় দাও তাহলে গেইন কমে যাবে, দ্যাট মিনস দুইটা গুণফল এই ভ্যালুটা অ্যারাউন্ডই থাকবে। বাট বলা হচ্ছে যে আইডিয়াল কেসে এটার ভ্যালু ইনফিনিটি, তার মানে তুমি যত ইচ্ছা গেইন বাড়াও ব্যান্ডউইথ বাড়াও কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি ফিজিবল না, ঠিক আছে। সিমিলার ভাবে আরেকটা জিনিস আছে স্লিউ রেট। স্লিউ রেট হচ্ছে যে রেট অফ চেঞ্জ, মানে আউটপুটের যে ভোল্টেজটা সময়ের রেসপেক্টে ম্যাক্সিমাম কত রেটে চেঞ্জ হতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা অনেকটা বলতে পারো যে ম্যাক্সিমাম কোন স্টেপে যদি আউটপুট ভ্যারি করে তাহলে আমার আউটপুটটা ডিস্টরশন হবে না, মানে কোনো নয়েজ ফ্রি হবে বা এরর ফ্রি হবে। সেটাও বলা হচ্ছে যে আউটপুটে ভেরিয়েশন যদি অনেক হয় সেটাও এসে দিতে পারবে, যদি আমরা আইডিয়াল কেসের জন্য চিন্তা করি। দেন হচ্ছে তোমার এখানে কোনো ফেজ শিফট হবে না, নয়েজের কোনো এফেক্ট নাই। বলা হচ্ছে যে এখানে আমরা দেখলাম ভিতরে অনেকগুলো বিজিটি বা এরকম কিছু আছে, ইন্টারনাল কোনো পাওয়ার লস হবে না। কমন মোড রিজেকশন রেশিও বলা হচ্ছে ইনফিনিটি, তার মানে বলা হচ্ছে যে সার্কিট অ্যারেঞ্জমেন্ট এমন থাকবে যে দুইটা ইনপুট দিলে এই দুইটা ইনপুটের মধ্যে কোনো নয়েজের ইফেক্ট হবে না বা এরর হবে না, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। এটা আমরা পরে আরো ডিটেলস দেখবো এই রিলেটেড, সেটা হবে না। দেন বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই রিজেকশন, এখানে তুমি যে পাওয়ার সাপ্লাই দিবে এই সাপ্লাই রিলেটেড এখানে কোনো এরর হবে না, এটাও একটা প্রপার্টি, এটা আমরা জাস্ট জানবো, এখানে আমরা এটা নিয়ে আর কোনো কাজ করব না। এটাও পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও আছে, এটাও বলা হচ্ছে এখানে ইনফিনিটি। এবং বলা হচ্ছে যে এখানে যতগুলো প্যারামিটার ইউজ হবে বা এখানে যেই সব কন্ডিশনের কথা বলা হলো, আমরা জানি যে প্রত্যেকটা কন্ডিশনে এই যে রেজিস্ট্যান্স থেকে আরম্ভ করে গেইন সবকিছু কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট না? আমরা এরকম কি দেখেছো, যেমন ডায়োডের জন্য তোমরা দেখেছিলে যে ডায়োডের যে ভিটির ভ্যালু সেটা টেম্পারেচার ভ্যারি করলে কিছু ভোল্টেজ করে চেঞ্জ হয়ে যায়, দেখেছো তোমরা এটা? সিমুলেশন ল্যাবেই ছিল। জি স্যার, প্রথম দিকে। প্রথম দিকে ছিল যে আমরা যদি 1 ডিগ্রি চেঞ্জ করি তাহলে দেখা যায় 2 মিলি ভোল্ট করে তার ইয়ের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এরকম দেখেছিলাম না?
তো এখানেও বলা হচ্ছে যে টেম্পারেচারে ভেরি হলে আইডিয়াল ওপেম এর যদি ক্যারেক্টারিস্টিক্স কোনোটাই চেঞ্জ হবে না, বাট এগুলি সবই হচ্ছে আইডিয়াল, দ্যাট মিনস হচ্ছে গেস করে বা এই উপরে বেস করে ডিভাইসে তৈরি করা হয়েছিল, বাট অ্যাকচুয়ালি কোনো কিছুই টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয় না, কারণ আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালই টেম্পারেচার ভেরিয়েশন হলে তার বিভিন্ন প্রপার্টি চেঞ্জ হয়, ঠিক আছে? তো আমরা যদি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স জানতে চাই তাহলে আমরা এইগুলো নিয়ে ডিসকাস করব, আর যদি প্র্যাকটিক্যাল ওপেম এর জন্য হয় তাহলে আমরা প্র্যাকটিক্যাল ওপেম এর গুলোই দেখতে হবে, ঠিক আছে? সো এটা কি বুঝতে পেরেছি সব? এগুলো থিওরিটিক্যাল তোমাদের মনে রাখতে হবে, বাট প্রপার্টির কোনটার কি কাজ জাস্ট বেসিক ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করলাম। এটা কি বুঝতে পেরেছি বা এখানে কোনো কোশ্চেন আছে? এখানে না, কোনো স্যার। কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা কন্টিনিউ করার আগে তোমরা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, দেন আমি আবার কন্টিনিউ করছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সামের কোশ্চেন কি স্যার ওই যে সার্কিট সলভের একটা বিজিটি দিয়ে ওরকম কোনো কোশ্চেন আসবে স্যার? বা ওইখান থেকে আসতে পারে ম্যাথ? একটা বিজিটি দেওয়া, হ্যাঁ তোমাদের এরকম ওটা বলছো? জি স্যার, ওই যে পরীক্ষাটা হবে ওটার জন্য। হ্যাঁ সেটা বলেছে যে এখানে তোমাদের পরীক্ষায় হয়তো পুরো সার্কিট সলিউশন দিব না, আংশিক দিব, হয়তো বা তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করতে হবে এরকম কিছু থাকতে পারে, আবার প্যারামিটার দেওয়া আছে ওখান থেকে বাকি পার্টটা করতে হবে এরকম কিছু করা থাকবে, ঠিক আছে? মানে পুরো একটা সার্কিট পুরোটা সলভ করতে দিব না কুইজে, মানে আংশিক দিব, হয় ইকুইভ্যালেন্ট পার্ট পর্যন্ত থাকবে অথবা ইকুইভ্যালেন্ট পার্টের পর থেকে বাকিটা করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? কন্টিনিউ করবো? জি স্যার। জি স্যার। তো এখানে অনেকগুলি প্যারামিটারস আমি ভ্যালু দিয়ে দিয়েছে, এগুলি আমার আসলে বইতে নাই, এটা আমরা অনেক খুঁজতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ডাটার যে শিট আছে ওপেমের সেখান থেকে আমি কালেক্ট করে এই ভ্যালু গুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা কখনো তোমাদের দরকার পড়লে ইউজ করতে পারো, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে যদি স্টার্ট করে যেটা বলেছিলাম যে প্র্যাকটিক্যাল ওপেমের ক্ষেত্রে যেটা হবে যে কোনো কিছু ইনফিনিটি বা জিরো বলে কিছু হয় না। তো আমরা যখন রিয়েল ওপেম নিয়ে কাজ করবো বা প্র্যাকটিক্যাল ওপেম, তখন যেটা হবে যে ওপেন লুপ গেইন যেটা আমরা একটু আগে বলছিলাম ইনফিনিটি, সেটা আসলে ইনফিনিটি হবে না, সেটা হবে ম্যাক্সিমাম 2 লাখের মতো, বাট ডিফারেন্ট মডেল। আমরা কিন্তু সবকিছু বলছি 741 এর জন্য, তাও আবার কি ইউএ, ঠিক আছে? যদি অন্য কোনো মডেলের জন্য করি তাহলে এই ভ্যালু গুলো ডিফারেন্ট হবে। তো প্র্যাকটিক্যাল ওপেমের জন্য ওপেন লুপের গেইনের ভ্যালু হচ্ছে 2 লাখ। যেটা বলা হচ্ছিল যে হাই ইনপুট ইম্পিডেন্স সেটা ইনফিনিটি ছিল, বাট এখানে হয়তো হচ্ছে ইনফিনিটি না, এটার ভ্যালু অনেক বেশি, বাট সেটা মেগা ওহম রেঞ্জে, দ্যাট মিনস 2 মেগা ওহমের থেকে বেশি, 6 মেগা বা 10 মেগা এরকমও হতে পারে, বাট স্টিল যেহেতু মেগা ওহম তো ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, কারণ আমরা নর্মালি সার্কিটে কি রেজিস্ট্যান্স গুলি মেগা ওহমে বসাই না ম্যাক্সিমাম কিলোতেই বসাই? বলতো তোমরা যে সার্কিট দেখেছো বিভিন্ন জায়গায় কি মেগা ওহম রেজিস্ট্যান্স দেখেছো? কিলোতে স্যার। বেশিরভাগ কিলোতে থাকে, তার স্যার, কিলো থেকে কিলোতেই দেখো বসে। মেগা অনেক বেশি না? অলমোস্ট যদি তুমি 100 কিলো বসাও তাও কিন্তু দেখা যায় 2 মেগা প্রায় থেকে 20 টাইমস বেশি, বুঝতে পারছি তো? বাট এটার ভ্যালু বলছি যে 2 মেগা না, এটার ভ্যালু আরো বেশি, 6 মেগা মেগা, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভেদে ভ্যালুটা চেঞ্জ হয়, বাট
এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এরকম। আউটপুট রেজিস্ট্যান্স যেটা বলছিলাম 0, সেটা আসলে 0 না, সেটা ভ্যালু কম, সেটা হচ্ছে লেস দেন 75 ওহম। তার মানে দেখো 75 ওহম আসলে কি একদম অনেক কম ভ্যালু। লোড আমরা আসলে কি অনেক বেশি বসাবো, কিলো ওহম রেঞ্জেই থাকবে। ওকে, ইনপুট অফসেট কারেন্টের ভ্যালুটা 0 বলা হয়েছিল, এখানে 0 না, এটা অনেক কম। দেখো 10 ন্যানো অ্যাম্পিয়ার। ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জ যেহেতু কারেন্ট খুবই কম, নেগলিজেবল বলা যেতে পারে, ঠিক আছে। এই ভ্যালুগুলি কোনোটাই অ্যাকুরেট না, তবে ডাটা শিট হিসেবে দেওয়া হয়েছে, এই জন্য আমি এখানে ডাইরেক্টলি ইকুয়াল দেইনি, ঠিক আছে। ইনপুট অফসেটের ভ্যালু বলা হচ্ছে খুবই কম, সেটা হচ্ছে 2 মিলিভোল্ট। ওকে, আউটপুট ভোল্টেজ যেটা বলা হচ্ছিল ইনফিনিটি, এখানে আসলে ইনফিনিটি বলে কিছু না, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ একটা ডিভাইস, তুমি ধরো 1 ভোল্ট দিলাম ইনপুটে, আর আউটপুট কি হলো, ওপেন লুপ গেইন 2 লাখ দিয়ে গুণ করার পরে আউটপুট কত হয়ে যাবে বলো তো? ইনফিনিটি ওপেন গেইন হতো, মানে আউটপুট ভোল্টেজ রেঞ্জ হতো। ইনপুটে আমি 1 ভোল্ট দিলাম, আর বলেছি না যে আউটপুটটা কত হবে, এর সাথে ওপেন লুপ গেইন গুণ হয়ে যাবে। এই দুটো গুণ করলে কত পাবো আমরা আসলে? এই 2 লাখই পাবো না? জি স্যার। তাহলে কি এক ওপেমে আউটপুট রেঞ্জ এরকম হবে? তাহলে আমার ট্রান্সফর্মার বাদ দিয়ে তো আমি সব জায়গায় দেখতে যে ওপেম ফিট করছে, সেটা কি হচ্ছে? তা তো হচ্ছে না, কারণ আউটপুটটা এরকম আনলিমিটেড ভ্যালু দিতে পারবে না। আউটপুটে দেওয়ার একটা রেঞ্জ আছে, সেটা তুমি যে সাপ্লাই প্রোভাইড করবে, সেই পজিটিভ সাপ্লাই, এটা হচ্ছে তার ম্যাক্স ভ্যালু, সেটাও এর থেকে কম হবে। আর নেগেটিভ সাপ্লাই যেটা হবে তার থেকে এই ভ্যালুটা বেশি হবে। দ্যাট মিনস এই পজিটিভ ভিসিসি আর নেগেটিভ ভিসিসির মাঝে যে ভ্যালুগুলি, সেই ভ্যালু রেঞ্জে ওপেম আউটপুট দিতে পারবে। এর থেকে বেশি আসলে সে তার স্যাচুরেশন ভ্যালুগুলি শো করবে। বুঝতে পেরেছি কি জিনিসটা? কি বুঝতে পারলাম কি বললাম? জি স্যার। তার মানে ইনফিনিটি মানে যে কোনো ভ্যালু আসলে সে আউটপুটে দেখাতে পারবে না। দ্যাট মিনস আমি যে আউটপুট যদি আমরা যেহেতু বায়াসিং দিই, ধরো +15 -15 যদি দেই, আউটপুট ভোল্টেজ যদি থিওরিটিক্যালি দেখেন 100 ভোল্ট আসছে, সে আসলে 100 ভোল্ট দেখাতে পারবে না। সে কত দেখাবে তখন তাহলে? -15 থেকে +15 এর মধ্যে। এর মধ্যে যেটা দেখায়, বাট সেটা দেখো তো কোনটার ভ্যালুর কাছাকাছি, সেটা কি +15 এর থেকে বেশি না? জি স্যার। হ্যাঁ, তখন সে দেখাবে আউটপুটে তার আমি +15 এর মতো পাচ্ছি। বুঝতে পারছি? কারণ +15 থেকে বেড়ে বেড়ে তো সে 100-তে যেত, বাট +15 যাওয়ার পরে সে যেহেতু আর বাড়তে পারছে না, সেই জন্য সে এই ভ্যালুটাতে ফিক্স হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখানে বলা হচ্ছে যে ফাইনাইট আউটপুট কারেন্ট, তার মানে এখানে ইনফিনিটি ইচ্ছে যত আসবে কারেন্ট ওটা দিতে পারবে না, এটার একটা লিমিটেশন আছে। এটার ভ্যালু আমি পাইনি, যেহেতু মডেল এসে পেলে আমি এখানে অ্যাড করে দিব। ফাইনাইট ব্যান্ডউইথও এখানে লিমিটেড হবে। এটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি জানি, সেটা হচ্ছে যদি গেইন তুমি 1 করো, তাহলে এটাকে 1 মিলিয়ন পর্যন্ত করা যাবে। দ্যাট মিনস 1 মেগাহার্টজ হচ্ছে তাহলে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হবে, যদি গেইন তুমি 1 পর্যন্ত আনতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে বলা হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, সেটার ভ্যালু হচ্ছে দেখো 1 মিলিয়ন। আমি আসলে এইটা থেকে হিসাবটা বলেছি, যেহেতু গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি গেইন এবং ব্যান্ডউইথ এর গুণফল। আমি গেইন যদি 1 করে দিই, তাহলে ব্যান্ডউইথ কত হয়ে যাবে দেখো তো? এটা সমান হয়ে যাবে না? বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে তখন আমি আসলে বলতে পারবো যে ব্যান্ডউইথ তাহলে হচ্ছে কত, 1 মিলিয়ন, ঠিক আছে। দেন হচ্ছে স্লিউ রেট, এটারও একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তার মানে আউটপুটে যে সিগন্যালটা পাবো, সেই আউটপুটের সিগন্যালটার ভেরিয়েশন, দ্যাট মিনস হচ্ছে যে আমি যে আউটপুটের সিগন্যালটা হবে, এই টাইম স্কেলে যদি আমি প্রত্যেক মাইক্রোসেকেন্ডে দেখি, মাইক্রোসেকেন্ডে যদি আউটপুটের ভোল্টেজের ভেরিয়েশনটা 0.5 ভোল্টের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে ওপেম ওই আউটপুটটা হুবহু এরকম দেখাতে পারবে। যদি এই ভেরিয়েশনটা এই 0.5 এর থেকে বেশি রেটে হয়, তাহলে ওপেম আর ওই সিগন্যালটাকে ফলো করতে পারবে না, তখন একটা ডিস্টর্টেড সিগন্যাল হবে। তার মানে তখন আমি একটা সিগন্যাল পাবো যেটা দেখতে এরকম সাইন ওয়েভ বা যে প্যাটার্ন দিব ওই প্যাটার্ন হবে না, এরকম একটা স্টেপ, দ্যাট মিনস ট্রায়াঙ্গুলার স্টেপের মতো যাবে এরকম। তখন আমরা এটাকে বলবো যে এরর বা নয়েজ। সেটাই বের করার যে প্রসিডিউর, সেটা আমি এখানে বলে দিলাম। আর এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, সেটা হচ্ছে স্লিউ রেটের ভ্যালু। তার মানে আউটপুট ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যে হলে সে দেখাতে পারবে, এর থেকে বেশি হলে সে আর ওইটাকে
তোমাদের আউটপুট স্ক্রিনে দেখাতে পারবে না, মানে হুবহু দেখাতে পারবে না, নয়েজ হিসেবে দেখাবে। দেন হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, সেটা হচ্ছে 90 ডিবি। এটা যেহেতু একটা রেশিও, এটা ডেসিবেলে বের করে। ফাইনাইট পাওয়ার বলছে, যেটা পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও, সেটাও ফিক্স ভ্যালু, সেটা হচ্ছে 30 মাইক্রোভোল্ট পার ভোল্ট। ঠিক আছে। প্রত্যেকটা প্যারামিটার যেটা আমরা বলেছিলাম টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো সবগুলি হচ্ছে আসলে টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে, কোনোটাই টেম্পারেচারের সাথে ফিক্সড হয়ে যাবে না। টেম্পারেচার ভেরি হলে এই যে কোনো প্রপার্টি যেগুলি বলা হচ্ছে এগুলি চেঞ্জ হবে। ভিতরে সার্কিটে অপারেট করার জন্য ইন্টারনাল সার্কিটে কিছুটা লস হবে, সেটা হচ্ছে 50 মাইক্রোওয়াটের মতো। ওপেমে যখন তুমি কোনো ইনপুট দিবা না, না দিলেও এখানে আমরা কিছু আউটপুট পাবো। এই আউটপুটটা হচ্ছে নয়েজের ইফেক্টের জন্য। দ্যাট মিনস হচ্ছে এখানে নয়েজের ইফেক্ট আছে। তুমি যদি একটা ওপেম নাও, নেওয়ার পরে যদি এখানে কোনো ইনপুট না দাও, ওপেন রাখো আর সার্কিটে সাপ্লাই প্রোভাইড করো, লোড কানেক্ট করো বা এখান থেকে তুমি ভোল্টেজ মেজার করো, তুমি দেখবে এখানে কিছুটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে, সেটা মিলি ভোল্ট রেঞ্জে থাকে। বাট এইটাও এফেক্টটা হয় হচ্ছে নয়েজের জন্য, যেহেতু সেই ইনপুটে নয়েজ নিচ্ছে এবং এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে আউটপুটে। দেন এখানে ওপেমের অবশ্যই একটা ফেজ শিফট হবে, যদি বিভিন্ন কম্বিনেশন বা কি টাইপের সার্কিট ইউজ করছো হিসেবে একটা ফেজ শিফট হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি যদি পজিটিভে দাও সেক্ষেত্রে ফেজ শিফট নাই, বাট নেগেটিভ অ্যাপ্লাই দিলেও তো অবশ্যই মাইনাস দিয়ে গুণ করলে আসলে কত ডিগ্রি ফেজ শিফট হয় বলো তো কোনো কিছুকে? স্যার 180 ডিগ্রি। হ্যাঁ, তার মানে মাইনাস ইনপুট দিয়ে এখানে ফেজ শিফট হবে। এবং এখানে কিছুটা ফেজ শিফট হয়, সেটার কারণ হচ্ছে যে এখানে ইনপুট একটা ক্যাপাসিটর থাকে ইনপুট সাইডে ওপেম ইন্টারনাল স্ট্রাকচারে, সেটার জন্য হলো কিছুটা ফেজ শিফট হবে। আর এর অনেকগুলি প্রপার্টি আসলে লিনিয়ার না, নন লিনিয়ার, কারণ হচ্ছে এর ইনপুট আউটপুটের সাথে যখন এই প্রপার্টি গুলি নন লিনিয়ার বিহেভ করে। ঠিক আছে। কেন? কারণ এখানে স্যাচুরেশন বলে আছে, স্লিউইং, স্লিউ রেটের জন্য, ফেজ রিভার্সাল, এইসব জিনিসের জন্য এর আউটপুট আর ইনপুটের রিলেশনটা সবসময় লিনিয়ার না। যেমন আমি যদি অ্যাম্পলিফিকেশন করতে থাকি, যখন আমি তার ম্যাক্সিমাম বায়াসিং রেঞ্জ চলে যাব, তখন এটা দেখবো যে এখানে গিয়ে আর বাড়বে না, ফিক্সড হয়ে যাবে, নাকি বাড়তেই থাকবে? বাড়তে থাকবে। ট্রান্সফার কার্ভ দেখেছো না তোমরা ওপেমের ক্ষেত্রে বিভিন্ন? তোমাদের আমি কিছু প্রবলেমও দিয়েছিলাম না, দেখেছো না? ওখানে প্লাস মাইনাস 15 বা 18 কিছু একটা রেঞ্জ দেওয়া থাকে, এরপরে ওই ভ্যালুটার ভেরিয়েশন হয় না, ওখানে স্যাচুরেটেড হয়ে যায়। স্যাচুরেটেড স্যার। দেখো এর স্যাচুরেশনের আগে পর্যন্ত যদি এইটুক রিজন আমি অবজার্ভ করি, এটা কি লিনিয়ার না ইনপুট আউটপুটের রিলেশন? ইনপুট যদি বাড়ে আউটপুট একই রেটে বাড়ছে না? কিন্তু যখনই আমি এই ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছে যাচ্ছে, তারপরে কি আর বাড়ছে না ফিক্সড হয়ে যাচ্ছে? ফিক্সড হয়ে যায় ওই জায়গাটার ভ্যালুর পর, যদি তোমরা ট্রান্সফার কার্ভ গুলো দেখো। ঠিক আছে। তো এটা হচ্ছে নন লিনিয়ার কন্ডিশন। সেটাও বলা হচ্ছে যেখানে ইনপুট আউটপুটের মধ্যে রিলেশনটা সবসময় লিনিয়ার না। ঠিক আছে। ওকে, তাহলে আজকে বেসিক্যালি আর সময় নেই, তো আমরা এই পর্যন্ত দেখলাম। তো এখানে যেগুলি বললাম এখানে কি মোটামুটি বুঝতে পেরেছি, বা তোমাদের আর কোনো কোশ্চেন আছে রিলেটেড? এগুলি সব তোমাদের মনে রাখার জন্য, ওইগুলি আমি বারবার করে বলে গেলাম বিভিন্ন জিনিস, কোনটা কি কাজ। ঠিক আছে। তার মধ্যে যেটা বলেছি যে যেটা মনে রাখতে হবে না সেটা হচ্ছে এই সার্কিটটা মনে রাখতে হবে না, বাট এখানে কি কি ব্লক আছে সেটার নামগুলি জানা থাকলে তোমার জন্য বেটার। আর বাকি জিনিসগুলি মনে রাখবো। হিস্ট্রিটা আমাদের আসলে কোথাও দরকার লাগে না, বাট তোমার যেহেতু ওপেম নিয়ে কাজ করছে কিছুটা জানতে পারো যে কবে তৈরি করেছে বা কে। ঠিক আছে। আর বাকি সবকিছু ইনফরমেশন গুলি আমাদের আসলে মনে রাখতে হবে, কারণ সেগুলি আমাদের প্রপার্টি বা এর ক্যারেক্টারিস্টিক্স এর সাথে রিলেটেড। তো এখানে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আজকে যেগুলো দেখলাম, মানে আমরা এক দুইটা ক্লাস ফার্স্টের কিছু ইন্টারনাল প্রপার্টি দেখবো, দেন আমরা এরপরে সার্কিটে চলে যাব। স্যার এই পিডিএফটা স্যার একটু আপলোড করে দিন। হ্যাঁ, এই পিডিএফটা আপলোড করে দিবে, কিন্তু যে বলেছে যে এটা যেহেতু তৈরি করা হচ্ছে, এখন আমি নিজে তৈরি করছি, তো এখানে আমার কোনো ভুল থাকলে চোখে পড়ছে না, তো আমি এটা একটু ভেরিফাই করে তারপর আপলোড করে দিব। ঠিক আছে। ওকে স্যার। মানে আমি নিজে আজকে করতে গিয়ে দেখলাম যে এখানে একটা মাইনাস উঠে নেই, তারপরে এখানে প্লাস মাইনাস 15 ছিল, এখানে একটা লেখা উঠে নেই, এরকম কিছু ভুল থাকে, এগুলো আমি একটু দেখে নিয়ে তারপর ওইটুকু অংশ আপলোড করে দিব। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম